সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা যুগান্তকারী বিষয় নিয়ে কথা বলবো যার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক যুগে প্রবেশ করছে। অনেক দিনের পরিকল্পনা, বিশাল অঙ্কের বিনিয়োগ আর জটিল সব কারিগরি ধাপ পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আজ আর কেবলই কোনো স্বপ্ন নয়, বরং একদম দৃশ্যমান বাস্তবতা। এই মেগা প্রকল্পের পেছনের আসল ঘটনা, এর অর্থনৈতিক দিক এবং আমাদের জীবনে এর বহুমুখী প্রভাবগুলোই আজ আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা সংখ্যার দিকে একটু নজর দেওয়া যাক। ৩৩। না, এটা শুধুই র্যান্ডম কোনো সংখ্যা নয়, এটি আসলে একটা ঐতিহাসিক মাইলফলক। ২৮ এপ্রিল ২০২৬-এ ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে পুরো বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর এক্সক্লুসিভ ক্লাবে বাংলাদেশ ৩৩তম জাতি হিসেবে নিজের নাম লিখিয়েছে। সত্যি বলতে প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে এটা আমাদের জন্য এক অভাবনীয় লাভ। আজকের পুরো আলোচনাটা আমরা মূলত ৫টা ধাপে বোঝার চেষ্টা করব। ১. পারমাণবিক যুগে বাংলাদেশ। ২. এর উৎপাদন ও ব্যয়ের হিসাব। ৩. এখানকার ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ৪. স্থানীয়দের সংখ্যা ও প্রত্যাশা। এবং সবশেষে ৫. আগামী দিনের করণীয়। ১. পারমাণবিক যুগে বাংলাদেশ। ২৮ এপ্রিল ২০২৬ দিনটা রূপপুরের ইতিহাসে একটা স্বর্ণোজ্জ্বল দিন হিসেবেই থেকে যাবে, কারণ এদিনই রূপপুরের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের ডিরেক্টর জেনারেল অ্যালেক্সি লিখাচেফ মিলে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আরেকটা মজার ব্যাপার হলো, প্রকল্প এলাকায় যাওয়ার ঠিক আগেই তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নেন। আর এই উদ্বোধনের মাধ্যমে কিন্তু পারমাণবিক চুল্লিতে আক্ষরিক অর্থে প্রাণ সঞ্চালিত হল। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আচ্ছা, এই বিদ্যুৎ আমরা কবে থেকে পেতে শুরু করব? টাইমলাইনটা কিন্তু বেশ পরিষ্কার। এই যে এপ্রিল ২০২৬-এ জ্বালানি লোডিং শুরু হলো, এরপর আশা করা হচ্ছে ওই বছরেরই জুলাই বা আগস্টের দিকে প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট তার ফুল ক্যাপাসিটি মানে ১১০০ মেগাওয়াট উৎপাদনে যাবে, আর সব ঠিক থাকলে ওই বছরের সেপ্টেম্বরেই দুটো ইউনিট মিলিয়ে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ সোজা জাতীয় গ্রিডে চলে আসবে। ২. উৎপাদন ও ব্যয়ের হিসাব। এবার একটু টাকার অঙ্কে আসা যাক, কারণ মেগা প্রকল্প মানে তো মেগা বাজেট, তাই না? রূপপুর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $১২.৬৫ বিলিয়ন, মানে আমাদের দেশীয় মুদ্রায় প্রায় ১.১৪ লাখ কোটি টাকা। এর মধ্যে ৯০% টাকাই আসছে রাশিয়ার কাছ থেকে ঋণ হিসেবে, আর বাকি ১০% দিচ্ছে বাংলাদেশ সরকার। তবে এখানে সবচেয়ে খেয়াল করার মতো বিষয় হল, রাশিয়ার এই বিশাল ঋণ কিন্তু আমাদের আগামী ২৮ বছরের মধ্যে শোধ করতে হবে। বুঝতেই পারছেন, এটা যেমন বড় একটা অর্থনৈতিক প্রতিশ্রুতি, তেমনি এক দীর্ঘমেয়াদী দায়বদ্ধতাও। প্রযুক্তিগত দিক থেকে রূপপুর কিন্তু একদম লেটেস্ট। এখানে সর্বাধুনিক জেনারেশন 3+ VVER ১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হচ্ছে। মোট উৎপাদন হবে ২৪০০ মেগাওয়াট, যা আমাদের দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০%-এরও বেশি একাই পূরণ করবে। পাশাপাশি প্রায় ২৫০০ দক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হচ্ছে এখানে। কিন্তু এখানে একটা বড় তবে আছে। শুরুতে বলা হয়েছিল প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৬ টাকার মতো, কিন্তু এখন হালনাগাদ হিসেবে দেখা যাচ্ছে সেটা বেড়ে প্রায় ১২ টাকা হতে পারে। বলাই বাহুল্য, এটা সরাসরি সাধারণ ভোক্তাদের পকেটে একটা বড় প্রভাব ফেলবে। ১০০, এই সংখ্যাটা শুনলে কি মনে হয়? রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের নকশাকৃত আয়ুষ্কাল হল পাক্কা ১০০ বছর। অর্থাৎ এটা শুধু আমাদের বর্তমানের জন্যই না, বরং আগামী বেশ কয়েকটা প্রজন্মের জন্য একটা বিশাল ইনভেস্টমেন্ট। আর ঠিক একই কারণে এটা আমাদের জন্য একটা বিশাল গুরুদায়িত্বও বটে। ৩-৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উঠলেই সবার আগে মাথায় আসে নিরাপত্তার কথা, আর এটাই খুব স্বাভাবিক। এখানে ব্যবহার করা হচ্ছে ডিফেন্স ইন ডেপথ বা বহুস্তরীয় সুরক্ষা নীতি। এটি মূলত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAER এর রেকমেন্ড করা একটা স্ট্র্যাটেজি, যেখানে দুর্ঘটনা এড়াতে অনেকগুলো সুরক্ষা বলা একসাথে কাজ করে। NPCBL এর MD মো জাহিদুল হাসান নিশ্চিত করেছেন যে ফুকুশিমা বিপর্যয়ের মতো ঘটনা থেকে শিক্ষা নিয়েই রূপপুরে এই অত্যাধুনিক সিস্টেম বসানো হয়েছে। এই সুরক্ষার আসলে প্রধান ৫টা লেয়ার বা স্তর আছে। প্রথমে অ্যাক্টিভ সেফটি সিস্টেম, যা ইমার্জেন্সিতে নিজে থেকেই চুল্লি বন্ধ করে দেয়। দ্বিতীয়টা হলো প্যাসিভ সেফটি সিস্টেম। এর সবচেয়ে বড় চমক হলো বিদ্যুৎ না থাকলেও বা কোনো মানুষের সাহায্য ছাড়াই এটা কাজ করতে পারে। এরপর আছে ডাবল কন্টেনমেন্ট স্ট্রাকচার, কোর ক্যাচার এবং হাইড্রোজেন রিকম্বাইনার। এই সবগুলোর কম্বিনেশন যে কোনো দুর্ঘটনার রিস্ক একদম শূন্যের কোঠায় নামিয়ে আনে। আর নজরদারির মাত্রাটা কেমন জানেন? পুরো প্ল্যান্টের ৭,০০০-এরও বেশি স্বয়ংক্রিয় ইন্টারলক ব্যবস্থা আছে। এগুলো ২৪ ঘন্টার একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। এর মানে হলো, কোনো কারণে যদি কন্ট্রোল রুমে কোনো অপারেটর নাও থাকেন, তারপরেও যে কোনো চরম পরিস্থিতিতে সিস্টেম নিজে নিজেই চুল্লি শাটডাউন করে দিতে পারবে। একেবারে সলিড একটা টেকনোলজিক্যাল ব্যাকআপ। ৪. স্থানীয়দের সংখ্যা ও প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ম. শফিকুল ইসলাম খুব দারুণ আর বাস্তবসম্মত একটা কথা বলেছেন। তিনি বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রের সুফল যেমন স্থানীয়রা আগে পাবেন, তেমনি কোনো ঝুঁকি তৈরি হলে তার প্রভাবও তারাই আগে অনুভব করবেন।
তার একটা রিসার্চ টিম রূপপুরে ৩০ কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ৬০০ মানুষের উপর একটা বড় জরিপ করেছে, আর সেখান থেকে উঠে এসেছে চমৎকার কিছু তথ্য। জরিপ থেকে আসলে মুদ্রার দুটো পিঠই উঠে এসেছে। একদিকে যেমন এলাকায় চাকরি বাড়ছে, জমির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে, কিন্তু অন্যদিকে স্থানীয়দের মনে পরিবেশ নিয়ে বিশাল ভয়ও কাজ করছে। ভারী কাজ চলার কারণে তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে যাওয়া, ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাওয়া এবং পদ্মায় ড্রেজিংয়ের ফলে নদীর গতিপথ বদলানোর মতো গুরুতর অভিযোগ করেছেন তারা। অবাক করা ব্যাপার হল, জরিপে অংশ নেয়া ৯০% মানুষই শুধু নিরাপত্তা আর পরিবেশগত ভয়ের কারণে এই মেগা প্রকল্পের ব্যাপারে এক ধরনের অনাগ্রহ বা দ্বিধা প্রকাশ করেছেন। এর পাশাপাশি ভৌগোলিক বৈষম্যের একটা চিত্র দেখা গেছে। উন্নয়নটা মূলত ঈশ্বরদী অঞ্চলে, মানে নদীর পূর্ব পাশেই বেশি চোখে পড়ছে, অথচ খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও পশ্চিম পাশের ভেড়ামারা এলাকায় উন্নয়নের ছোঁয়া বলতে গেলে নেই। এমনকি প্রকল্পের লোক নিয়োগের ক্ষেত্রেও স্থানীয়দের মধ্যে নানা অনিয়মের অভিযোগ রয়েছে, যা সাধারণ মানুষের মনে বেশ অসন্তোষ তৈরি করেছে। ৫. আগামী দিনের করণীয়। তাহলে সমাধান কি? এই আস্থার সংকট কাটাতে ওই জরিপ থেকে কিছু প্র্যাকটিক্যাল প্রস্তাবনা দেওয়া হয়েছে। যেমন, জরুরি অবস্থার জন্য কাছাকাছি একটা বিশেষায়িত রেডিয়েশন চিকিৎসা হাসপাতাল বানানো, ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সেফটি ইনস্ট্রাকশন লেখা বিলবোর্ড টাঙানো, স্থানীয় স্কুল কলেজের সিলেবাসে পারমাণবিক নিরাপত্তার গাইডলাইন যোগ করা, এবং বর্তমানে যে পারমাণবিক তথ্যকেন্দ্রটি আছে সেটাকে সাধারণ মানুষের নাগালে থাকা গ্রিন সিটি এলাকায় সরিয়ে আনা। স্থানীয়দের মনে বিশ্বাস ফেরাতে এই কাজগুলো করা কিন্তু খুব জরুরি। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের যে রঙিন প্রতিশ্রুতি রূপপুর আমাদের দিচ্ছে, তা কি সত্যিই একটা মাল্টিবিলিয়ন ডলারের ২৮ বছর মেয়াদী বিশাল ঋণ এবং আগামী ১০০ বছরের পরিবেশগত দায়িত্বের এই পাহাড়সম ওজনের সাথে পুরোপুরি ব্যালেন্স করতে পারবে? এই ঐতিহাসিক প্রযুক্তিগত অগ্রগতির দীর্ঘমেয়াদী আসল মূল্যটা আসলে কত, তা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। এই ভাবনার জায়গাটা